নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। স্বাগত বেঙ্গলি ক্লাসিক্স বাই লিপিকথা চ্যানেলে। আজ শোনাবো লেখক হীরেন চট্টোপাধ্যায় রচিত গল্প দ্বন্দ্ব সমাস। গল্পপাঠ ভালো লেগে থাকলে দয়া করে গল্পের শেষে একটি লাইক দিতে ভুলবেন না। আর যে সকল শ্রোতা বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, গল্পপাঠ ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। শুরু করছি গল্প দ্বন্দ্ব সমাস। শীত চলে যাচ্ছে বলে দুঃখ করছিল। ফের সেটা জাঁকিয়ে পড়তে হরবল্লভের ঘুমটাও সকালের দিকে আজকাল বেশ জাঁকিয়ে আসছে। 7:30টায় চটকা ভেঙে সবে সদর দরজার পাল্লা দুটো ধরে টেনেছে, রায়গিন্নির সঙ্গে একেবারে মুখোমুখি। তা এরকম পরিস্থিতিতে পড়লে তো আর মুখের মাংসপেশিগুলোকে অনড় করে রাখা যায় না। তবু তার মধ্যেই সাবধানী চোখে দোতলার জানালাগুলো বন্ধ কিনা একবার চকিতে পর্যবেক্ষণ করে নিয়েছে। তারপর বিগলিত একটা হাসি ফুটিয়ে তুলেছে মুখে। তবে সে হাসি যে এত ক্ষণস্থায়ী হবে সেটা কি ঘুণাক্ষরেও বুঝতে পেরেছিল হরবল্লভ? সবে কিছু বলার জন্যে তার ঠোঁট দুটো নড়েছে কি নড়েনি, দোতলায় ফটাস ফটাস চটির আওয়াজ। এরপরও কি হাসি থাকতে পারে মুখে? সুতরাং যা প্রত্যাশিত তাই হয়েছে। শীতের সকালের মতোই মুখখানাকে হিমশীতল করে নেওয়া এবং অতঃপর ঝটিতি প্রত্যাবর্তন। নির্ঘাত একটা নিদারুণ প্রতিক্রিয়া শুরু হয়ে যাবে এবার। অর্থাৎ সকাল বেলাতেই এক প্রস্থ সুভাষিত। কপালের নাম গোপাল, নইলে এমনটা তো হওয়ার কথা নয়। লেপ ছেড়ে ওঠার সময় মনে হয়েছিল সুরবালার ঘুম অন্তত ঘন্টা কয়েকের মধ্যে ভাঙছে না। তো ওর সেই গাঢ় ঘুমও যে ষষ্ঠেন্দ্রিয়ের তাড়নায় এমন করে উধাও হয়ে যাবে সে আর কে ভাবতে পেরেছে? সম্ভাব্য আক্রমণ এবং তা থেকে আত্মরক্ষার মতো জুৎসই জবাব মুখে মুখে তৈরি করতে করতে ওপরে উঠছিল হরবল্লভ। মৃদু একটা সম্ভাবনাও ছিল যে সবটাই হয়তো তার অমূলক আশঙ্কা, কিছুই হয়তো চোখে পড়েনি সুরবালার। তাই হালকা একটা স্বস্তির ভাব মুখে ফুটিয়ে তুলে জালনা খুলতে যাচ্ছিল হরবল্লভ। সুরবালার গলা কানে যেতে থমকে গেল। শোনো, রীতিমতো শাসনের ভঙ্গিতে বলা। উপেক্ষা করা শক্ত, তবু হরবল্লভ অবলা জীবের মতো বললে, কিছু বলছো? হ্যাঁ বলছি। মুখের ভঙ্গিতে যাবতীয় বিদ্বেষ ফুটিয়ে তুলে সুরবালা বললে, রায়গিন্নির সঙ্গে কি অত রসালাপ হচ্ছিল? হ্যাঁ, হরবল্লভের বাড়ি বহরমপুর, কথাবার্তায় অল্প বিস্তর টান তার থেকেই গেছে। উত্তেজিত হলে সেটা আরো অনেক গুণ বেড়ে যায়। তো সেইভাবেই সে বললে, রসালাপের কি দেখলে? একটা কথা তুমি বলতে শুনেছ আমাকে? তার রসালাপ না হয়তো হাসি হাসি আলাপ, সেটাও করনি বলো? কি আশ্চর্য! মুখোমুখি বাড়ি, দরজা খুলতে গেলে সামনে পড়ে যেতে পারে না? ওর নাম সামনে পড়া? তাহলে হামলে পড়াটা কি গো? মোলায়েম কণ্ঠস্বর হঠাৎ ছুরির মতো ঝকঝকে হয়ে উঠল। রায়গিন্নি চাঁদ মুখ দেখলে আর কিছু খেয়াল থাকে না, তাই না? আহ, বাজে বকো না তো। কথাবার্তা যদি কোনো ছিঁড়ি ছাদ থাকে। হরবল্লভ গজগজ করতে লাগলো। 5 জনের কানে গেলে কি ভাববে বলো দেখি? 5 জন মানে তো তোমার ওই সুন্দরী বিদুষী রায়গিন্নি আর তার জঙ্গলি বর। তা কথাবার্তা যদি একটু তাদের কানে যায় তো যাক না। থাক থাক, বিগড়ে গেলে তোমার তোমার সবই খারাপ। হরবল্লভ বললে, কি সুন্দর হাত ত্রিলোচন বাবুর, দারুণ ছবি আঁকেন, কত বড় বড় লোকের সঙ্গে আলাপ। বলনি তুমি এসব কথা? বয়ে গেছে আমার বলতে।
সারাদিন বসে কি করে, না ছবি আঁকে। ছ্যাঃ! ঠিক সেই সময় মুখোমুখি বাড়িতে ত্রিলোচন রায় এবং তার গিন্নির কথাবার্তা হচ্ছিল এই রকম। টাকার গুমরে গেল, বুঝলে, ছটফট করছে একেবারে। রায় গিন্নির চাপা গলা, এ কে বলো তো? হরবল্লভ বাবু? আবার বাবু? দরজা খুলেই দেখি হাসি হাসি মুখ, যেন কত পীড়িতের কথা বলবেন আমায়। ওরকম করলে কি মুখ গোমড়া করে থাকতে পারি? ও মা, একবার চেয়েছি কি চাইনি, মুখ অমনি হাঁড়ি। এ কেন? ওই যে নবাব নন্দিনী উঠে পড়েছেন, বউয়ের ভয় তো কাঁটা একেবারে। ওই যে খ্যাংরা কাঠি কাষ্ঠ সখী, গোসা হয় যদি আবার। আরে বাবা, পুরুষ মানুষের যদি দাপটি না থাকলো, তবে আর সে পুরুষ মানুষ কিসের? কার সঙ্গে কথা বলবে সেটাও বউ ঠিক করে দেবে। বটেই তো, বটেই তো। কথাটা বলতে গিয়েই ঢোক গিলল ত্রিলোচন, কারণ এই দিন তিনেক আগেও হরবল্লভের বাড়ি থেকে আসা বহরমপুরের ছানা বড়া তাড়িয়ে তাড়িয়ে খেয়েছে। সে একা নয়, কলেজে পড়া পুত্র এবং পুত্রের মাতা ঠাকুরানিও। হ্যাঁ, মাত্র 3 দিন আগে। ওই মেনিমুখো ব্যাটা ছেলেগুলোকে আমি দু চোখে দেখতে পারি না। তোর নিজস্ব একটা জ্ঞান বুদ্ধি নেই? বউয়ের কথায় নাচবি তুই? মাথা নাড়িয়ে আর একবার বটেই তো বলা যেত, কিন্তু নাড়তে গিয়ে ঘাড়টা কেমন আড়ষ্ট লাগলো ত্রিলোচনের। সে নিজেও ওই একই দলের নয় তো। বেশি দিন নয়, সপ্তাহখানেক আগেই হরবল্লভকে দেখিয়ে দেখিয়ে ট্যাকস ট্যাকস করে কথা শুনিয়েছে গিন্নি। এদেরই বলে লক্ষ্মীমন্ত ব্যাটা ছেলে। বউয়ের সুখ সুবিধের দিকে কেমন নজর দেখেছো? নিজে এগিয়ে এসে সব করে দেয়, আর তুমি বোম ভোলানাথ, রং তুলি ছড়িয়ে সবসময় একেবারে ছত্রকান করে রেখেছ। সেই লক্ষ্মীমন্ত ব্যাটা ছেলে 7 দিনে যে কি করে মেনিমুখো হয়ে গেল, সেই ইতিহাস অবশ্য অতি সংক্ষিপ্ত। প্রত্যেকবারই তাই হয়। সুরবালার প্রাণের বন্ধু লাহিড়ী গিন্নির ছেলে পাশ করেছে হায়ার সেকেন্ডারি পরীক্ষায়। রতু মানে ত্রিলোচনের ছেলের সঙ্গেই পড়তো। মাথাটা বিশেষ সুবিধে নয় বলেই এই দেরি, এবং তার পাশ করাটা একটা খবর। সেই উপলক্ষে রতুকে নেমন্তন্ন করেছিল লাহিড়ী গিন্নি, ছেলের আর 5টা বন্ধুর সঙ্গেই। জমজমাট আড্ডার মধ্যে শুরু হয়েছিল অন্তাক্ষরী খেলা। একদিকে 4টে ছেলে আর অন্যদিকে শুধু লাহিড়ী গিন্নি আর তার মেয়ে দোলা। লড়াইটা ঠিক জমছিল না বলে রতু মাকে ডেকে নিয়ে এসেছিল। এসব হুল্লোড়বাজিতে রায়গিন্নির জুড়ি মেলা ভার। খুব স্বাভাবিকভাবেই রতুর মাকে কিছু খেয়ে আসতে হয়েছিল। সেই রাগ, প্রাণের বন্ধু বলে কথা, খাওয়ালি খাওয়ালি রায়গিন্নি আর তার ছেলেকে। কেন, সুরবালাকে ডাকার বেলা কি মুখে তোমার ন্যাবা হয়েছিল? তা সে লাহিড়ী গিন্নিকে দেখলে খ্যাঁচকা মেরে মুখ ঘুরিয়ে দেওয়া, সেটার বরং একটা মানে বোঝা গেল। কিন্তু সেই লিস্টিতে রায়গিন্নির ফ্যামিলি কেমন করে এসে গেল সেটাই বোঝা মুশকিল। তার চেয়েও মুশকিল ত্রিলোচনের কাছে গিন্নির ফতোয়া। তোমায় দেখে মুখ ঘুরিয়ে নেয় আর তুমি যাবে ওর সঙ্গে ল্যাং ল্যাং করে ভাব করতে? কখনো না। ত্রিলোচন মিনমিন করে বলার চেষ্টা করেছিল, ব্যাপারটা তো তোমাদের নিয়ে, তার মধ্যে আবার মিছিমিছি আমাকে জড়িয়ে। ও, ঝংকার দিয়ে উঠেছিল রায়গিন্নি, আমার অপমানে তোমার কিছু নয়, আমি তোমার কেউ নয়, আমায় দেখে মুখ বেঁকাবে আর তুমি। আরে শোনো, সে কথা বলিনি আমি, মানে আমরা তো বাইরে বাইরেই ঘুরি, রাস্তাঘাটে দেখা হয়, তা সেখানেও যদি আমরা এরকম করি। থামো, কথাটা একবার বলে এসো না ও বাড়ি গিয়ে, দেখো না কাষ্ঠসখী কি বলে। আরে যাবার আবার কি দরকার, আমি বলছিলাম।
দেখে শেখো শেখো, তোমার প্রাণের বন্ধু কি করছে। তার সঙ্গে কোনো ঝগড়া হয়েছিল তোমার? তাহলে তোমার বউকে দেখলে সে মুখ ভ্যাটকায় কেন? উত্তরটা প্রায় ঠোঁটের ডগায় চলে এসেছিল ত্রিলোচনের, কিন্তু মুখ ফসকে সেটা বেরোয় না। কথায় কথা বাড়ে, ভোজনে বাড়ে পেট। সুতরাং কথা না বাড়িয়ে স্ট্যাটাস কুও মেনটেন করাই ভালো। অর্থাৎ যা চলছে তাই চলুক। তাই চলছিল, কিন্তু ঝঞ্ঝাট বাঁধল দিন দুয়েক পরে পুরনো অভ্যেস মতো দুটো স্টপেজ আগে, অর্থাৎ হেদোয় নেমে পড়ে। অনেক দিনের অভ্যেস, বিশেষ করে হাতে কাজের চাপ একটু বেশি থাকলে তো বটেই। কলেজ স্ট্রিটের ছোট্ট ফার্মে একবার গিয়ে কাজ বুঝিয়ে এবং কাজ নিয়ে আসতে হয়। ফেরার সময় হেদোয় নেমে খানিক পায়চারি করে, গরমের দিন হলে একটা ঠান্ডা খেয়ে একটু ধূমপান টান সেরে বাকি রাস্তাটুকু হেঁটে বাড়ি ফেরা। দেখাও হয় চেনাশোনা অনেকের সঙ্গে, পুরনো বন্ধুদের সঙ্গে গল্প করে মনটাও খানিকটা হালকা হয়। ভালোই লেগেছিল অনেক দিন পরে নেমে। শীত এখনো একটু আছে বটে, কিন্তু সেটা মনোরম। এধার ওধার খানিক ঘোরাঘুরি করেও চেনা মুখ পাওয়া যায়নি। ফাঁকা বেঞ্চি এ সময়টায় পাওয়া যায় না, ছেলে ছোকরারাই বেশিরভাগ রিজার্ভ করে রাখে, বাকিটা রাখে বুড়োরা। নিজেকে বুড়ো ভাবতে ত্রিলোচনের খারাপ লাগে। শাস্ত্র যাই বলুক, এই বয়সে মানে 50 পার হওয়ার পরই বরং নতুন করে কিছু আসক্তি গজিয়ে উঠেছে তার। রং চঙে জামা পরতে ইচ্ছে হয়, স্কুল কলেজের খলবল করা মেয়েদের দেখলে ভালো লাগে, তেলে ভাজা কি খোলা থেকে তোলা গরম জিলিপির গন্ধ তাকে টানে। সেই জন্যেই বোধহয় ফুচকাওয়ালার দিকে চোখটা গিয়েছিল ত্রিলোচনের। না, ফুচকা ত্রিলোচন না আগেও খেয়েছে, এটাকে তার প্রিয় খাবারই বলা চলতে পারে, কিন্তু শীতকালে কেমন লাগবে একটু সন্দেহ ছিল। তবে লাল শালুর পাশে মাথার ভিড় যেমন দেখা যাচ্ছিল, তাতে সন্দেহ উবে যেতেও সময় লাগেনি। ভরসা করেই এগিয়েছিল ত্রিলোচন, শাল পাতার ঠোঙাও বাগিয়ে দিয়েছিল। কিন্তু ফুচকাওয়ালার দুলুনি শুরু হতেই তার হাতটা ফসকে পাতাটা পড়ে গিয়েছিল। না, দোষটা হাতের নয়, চোখের। কলকাতায় এত অজস্র লোকজন থাকতে শালপাতা হাতে তার মুখোমুখি দাঁড়িয়ে থাকতে হবে কিনা ওই হরবল্লভকেই। হরবল্লভের হাত থেকে অবশ্য পাতা পড়েনি, সে সঙ্গে সঙ্গে অ্যাবাউট টার্ন হয়ে কেটে পড়ার তাল করছিল। ফুচকাওয়ালার হাঁক শুনে ভরকে গিয়ে আবার সামনে ফিরে এসেছিল। হতবিহ্বল ত্রিলোচনের দিকে নতুন পাতা বাড়িয়ে দিয়ে হিন্দুস্থানিটা বলেছিল, হ্যাঁ বাবু, পাকড়ো না। এবার পাকড়ে ছিল ত্রিলোচন। ধূত তেরি ছাই, যা হওয়ার তাই হোক, কলকাতা কি তোর বাপের কেনা নাকি, ইত্যাদি কথাগুলো মনে মনে আউড়ে নিজেকে চাঙ্গা করার চেষ্টা করছিল। দু চারটে নধর ফুচকা পেটে চালান করার পরই দেখতে পেয়েছিল পুরনো হাসি ফুটে উঠেছে হরবল্লভের মুখে। আকর্ণ বিস্তৃত হাসি হেসে বলেছিল, খাসা বানিয়েছি কিন্তু মালটা, চলবে নাকি আর এক রাউন্ড? বলেছিল, এবং আগ বাড়িয়ে পুরো দামটাই মিটিয়ে দিয়েছিল হরবল্লভ। ত্রিলোচন একটু গাঁইগুই করতে বলেছিল, মেলা বকো না তো, খাবে তো ওই 2.5খানা ফুচকা, দাম দাম করে মাথা খারাপ করছো কেন? না, মাথা খারাপ করেনি ত্রিলোচন, কিন্তু সমস্যা হয়েছিল বাড়ি ফিরবার পরে। মৌজ করে সিগারেট টানতে টানতে বড় রাস্তা পর্যন্ত, তবে গলিতে ঢুকবার মুখেই সাবধান হয়ে গিয়েছিল। বলেছিল, ব্যাস, আর কিন্তু আমাদের ভাব নেই, ওই রকম গলাগলি করে যদি আমাদের ঢুকতে দেখে গালাগালি দিয়ে ভূত ভাগিয়ে দেবে। সত্যিকারের ভূত ভাগতে পারে, কিন্তু আমাদের তো ভাগবারও ক্ষমতা নেই, বেঁধে মার খেতে হবে। সুতরাং মুখ দেখা দেখি বন্ধ, এই তো রাইট। এইভাবেই চলে হেঁদো ফুচকা কিংবা তেলো ভাজা, খুঁড়িতে করে গরম চা, সিগারেট ধরিয়ে গল্প, তারপর গলির মুখে এসে ভুরু কুঁচকে দুদিকে মুখ করে দুজনের বাড়ি ঢোকা। এই বিপদ থেকে উদ্ধারের মতলব হঠাৎ একদিন এসে গেল হরবল্লভের মাথায়। বললে, উপায় একটা হয়েছে মনে হচ্ছে। হলেই ভালো, এবারের মানভঞ্জন পালাটা যেন একটু বেশি গড়াচ্ছে বলে মনে হচ্ছে।
বাঁচাতে পারে এ যাত্রা গুড়ওয়ালা। এ কীরকম? পয়রা গুড় একেবারে 1 নম্বর। আরে জয়নগর থেকে যে লোকগুলো মোয়া দিতে আসে না, ওদেরই একজন এনেছিল। কাল আবার আসবে। ওকে দেখতে পেলেই বেরিয়ে গিয়ে রাস্তায় ধরবো আমি। তারপর বলবো তোমাদের বাড়িতে একটা ছোট হাঁড়ি দিয়ে আসতে। অবশ্যই তার সঙ্গে আর কি কি বলতে হবে সেও শিখিয়ে দেব। শেখাবেটা কি? আমার গিন্নি বলেছে তোমার গিন্নিকে দিতে। আহা, এমন ভালো গুড়টা গো! বলার ধরন দেখে হেসে ফেলল ত্রিলোচন। বলল, রাজি হবে? 10 টাকার পাত্তি ছাড়তে হবে একটা। আমি যে বলেছি সে কথাও চেপে যাবে। ধরা পড়ে যাও যদি। এর চেয়ে খারাপ অবস্থা আর কি হবে? ওসব ভেবো না। নো রিস্ক নো গেন। বলছো? তাহলে রিস্ক একটু ভালো করেই নেওয়া যাক। ত্রিলোচন বললে, তুমি যেমন তোমার বউয়ের হয়ে বলবে, আমিও বলবো আমার বউয়ের হয়ে। একটু বাড়াবাড়ি হয়ে যাবে না? রিস্ক বরং কমবে একটু। 10-10 20 হয়ে যাবে না? ফোঁকোটাই। দেখা যাক। দেখা গেল পরের দিন শেষ পাতে পয়রা গুড়। ত্রিলোচন বুঝতে পারছিল প্রসঙ্গটা উঠবে। একটা কাণ্ড হয়েছে বুঝলে। যেন কিছুই জানে না এইভাবে ত্রিলোচন বললে, কি? ও বাড়ির গিন্নি গো, তোমার প্রাণের বন্ধুর বউ। আবার কি কাণ্ড করলো? না না, এইভাবে যদি নিত্য নতুন অশান্তি বাঁধিয়ে রাখে, কথাটা শুনবে তো। ওর নাকি দুঃখ হচ্ছে আমার জন্যে। নিজে এত ভালো গুড় খাচ্ছে, আমি পাচ্ছি না। মায়া কান্না মায়া কান্না। আরে ওসব মেয়েকে তুমি চেনো না। না, তুমি চেনো? কত জ্ঞান বুদ্ধি তোমার। শোনো না, গুড়ওয়ালাকে দিতে বলেছিল এই গুড়। ভালো না? আরে পয়সা খরচ করলে বাঘের দুধ পাওয়া যায়। এ নিশ্চয়ই কোনো মতলবে। তুমি থামবে? সব কাজেই তুমি মতলব খুঁজে বেড়াও। কি কুচুটে রে বাবা। অভিনয় আরেকটু চালিয়ে গেলে মন্দ হতো না, কিন্তু সাহস হলো না। দক্ষ অভিনেতা তো নয়, ধরা পড়ে গেলে পাকা ঘুঁটি কেঁচে যাবে। তার চেয়ে টেম্পো একটু কম চললেও ক্ষতি নেই। কম চড়ার উপায় অবশ্য ছিল না, কারণ পরের দিন রাত্রিরে হরবল্লভ ঘটকের বাড়িতেও দৃশ্যপট প্রায় একই রকম। খেতে খেতে সুরবালা আপন মনেই বলে ফেলেছে, না, রায়গিন্নিকে যতটা খারাপ মনে হতো ততটা কিন্তু নয়। নিজের অভিনয় প্রতিভার উপর বিশেষ কোনো আস্থা নেই হরবল্লভের, তাই কথাটা শুনতেই পায়নি এমন একটা ভান করেছিল। সুরবালার মুখের দিকেও চায়নি। ডাইনিং টেবিলে ঠকাস করে বাটি রাখার শব্দে চমকে উঠে শুনলে, আমি কি দেয়ালের সঙ্গে কথা বলছি নাকি? না না, কি যেন বলছিলে? কার কথা? রায়গিন্নির কথা। গুড়ওয়ালাকে বলেছে ভালো গুড়টা খাচ্ছি আর আমার সামনের বাড়ির দিদি পাচ্ছে না। আসলে জানে তো শীতকালে এই গুড় আমার কত প্রিয়। পাঠিয়ে দিলেই পারতো এক বাটি। ও কি আর কেনেনি? দেয়নি নাকি কখনো? বড্ড নেমো খারাম তুমি। আজ এটা কাল ওটা। সে কি করে জানবো? তুমিই বলো মহিলা সুবিধের নয়। থাক থাক, তোমায় বলাটাই আমার ভুল হয়েছে। এসব সূক্ষ্ম বোধ তোমার আছে নাকি? তুমি বোঝো ওই গাদা গাদা ফাইল, কাগজপত্র, সই। ও ও কি, উঠে পড়লে কেন খাওয়ার শেষ না করে? খাওয়া আমার হয়ে গেছে। এক গাদা ওষুধ গিলতে হবে না এবার? যাক, ওষুধ তাহলে ধরেছে, বুঝতে পেরেছিল হরবল্লভ। তার প্রমাণও অবশ্য পাওয়া গেছে পরের দিন হেদর সান্ধ্য ভ্রমণের পরেই। গলির মুখে ছাড়াছাড়ি হয়ে গিয়েছিল। বাড়ির কাছাকাছি এসে হরবল্লভ তাকালো ত্রিলোচনের দিকে, ত্রিলোচন তাকালো হরবল্লভের দিকে। বিচিত্র দৃশ্য। হরবল্লভের বাইরের গেটে দাঁড়িয়ে হাত মুখ নেড়ে গল্প করছে সুরবালা আর রায়গিন্নি। না না, ঝগড়া নয়, গল্প। মাঝে মাঝেই হাসির ফোয়ারা ছুটছে। রায়গিন্নির খ্যাঁক খ্যাঁক আর সুরবালার খিক খিক মিলেমিশে সে এক বিচিত্র সিম্ফনি।
পরম নিশ্চিন্তে হরবল্লভ সিগারেট এগিয়ে দিল ত্রিলোচনের দিকে। মিলনের গূঢ় রহস্য ফাঁস হলে কি হবে বলা যায় না, তবে আপাতত খানিক গুড় ঢেলে যে এই লগুড়ো পর্বের অবসান ঘটানো গেছে, এই বা মন্দ কি। শেষ হলো গল্প। গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর বেল বাটনটি প্রেস করলে আমার পরবর্তী গল্পের নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আপনারা চাইলেই গল্পটিকে আপনাদের বন্ধুবান্ধব প্রিয়জনদের সাথে শেয়ার করে নিতে পারেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ।